আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের নাক গলানো নতুন নয়, কিন্তু সাম্প্রতিক বছরগুলো সেই হস্তক্ষেপ একেবারে প্রশাসনিক নির্দেশনায় নেমে এসেছে। এক এক সময় এক এক পক্ষ তাদের পছন্দের বিদেশি শক্তিকে অভ্যন্তরীণ ব্যাপারে ঢুকিয়ে দিয়েছে, যেন এটাই স্বাভাবিক। 2024 সালের আন্দোলনের সময় যা ঘটেছে সেটি শুধু রাজনৈতিক নয়, এটি ছিল সরাসরি সার্বভৌমত্বের উপর হামলা। ভারত বিরোধী স্লোগান তুলে যারা তথাকথিত মুক্তির আন্দোলন চালিয়েছিল, শেষ পর্যন্ত তারা দেশ দখল করেছিল সন্ত্রাসী কায়দায়। আর সেই দখল যজ্ঞে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের পুরনো সহযোগী জাতিসংঘ। শেখ হাসিনা সরকার উৎখাতের পর 2024 সালের অগাস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তথাকথিত অন্তর্বর্তী সরকার বসে। তারপর থেকে মূলত পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে পাকিস্তান এবং জাতিসংঘ মিলে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করছে। কি করবে, কারা বাঁচবে, কারা মরবে, সবকিছু। এর সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে সাম্প্রতিক জাতিসংঘের রিপোর্টে, যেখানে তারা দাবি করেছে জুলাই সন্ত্রাসে নিহত হয়েছে 1400 জন, অথচ সরকারের গেজেটে সেই সংখ্যা 844 জন, পুলিশ রেকর্ড বলছে 960 জন। প্রশ্নটা এখন তাহলে খুবই স্পষ্ট, বাকি 500 জন কে? বাকি 500 জন কোথায় গেল? বাকি 500 জন কারা? এই লাশ জাতিসংঘ কোথায় লুকালো? Where are the missing 500? এই শিরোনামে টাইমস অফ বাংলাদেশের রিপোর্টটি এই প্রশ্নটাই তুলেছে। সেখানে দেখা যাচ্ছে নিহতের হিসেব এক এক প্রতিষ্ঠানে এক এক রকম। সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে 844 জনের নাম, আবার পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে জুলাইয়ে 334 আর আগস্টে 626 জন মারা গেছে, মোট 960 জন। কিন্তু জাতিসংঘের তথাকথিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলছে নিহতের সংখ্যা প্রায় 1400 জন, অর্থাৎ প্রায় 500 জনের অস্তিত্বই পাওয়া যাচ্ছে না কোনো সরকারি রেকর্ডে। কারণ এই রেকর্ড কি তাহলে জাতিসংঘের ঢাকা অফিসে বসে কোনো একজন দক্ষিণ এশীয় কর্মকর্তার বাসায় বসে তৈরি করা হয়েছে? কেউ তৈরি করে দিয়েছেন? সে প্রশ্ন উঠছে। এখানেই শুরু হয়েছে মিথ্যাচারের রাজনীতি। জাতিসংঘ বলছে তাদের রিপোর্ট এসেছে গবেষণা এবং সাক্ষাৎকারের ভিত্তিতে, যেখানে ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী এবং অন্তর্বর্তী সরকারের 3 কর্মকর্তা তাদের তথ্য দিয়েছেন, অথচ এই তথাকথিত সাক্ষ্যগুলোর যাচাই বাছাই নিয়ে কোনো প্রমাণ নেই। রিপোর্টে উল্লেখ আছে যে 8 জন নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তথ্য দিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, গোপনীয় সাক্ষ্য, অনির্ভরযোগ্য উৎস এবং পক্ষপাত দুষ্ট মানবাধিকার সংস্থার বাংলাদেশে যেটি আছে এখন, তথ্য মিলিয়ে তৈরি করা রিপোর্ট কতটা নিরপেক্ষ? আসলে জাতিসংঘের এই রিপোর্টের উদ্দেশ্যই ছিল রাজনৈতিক। এটি তথ্যভিত্তিক নয়, এটি ফরমায়েশি রিপোর্ট, যার মাধ্যমে ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সাজানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আদালতে তো ইতিমধ্যে তাজুল ইসলাম নামের এই কৌশলী 1400 বার ফাঁসির আবেদন করেছেন শুধু জাতিসংঘের এই সংখ্যার উপর ভিত্তি করে শেখ হাসিনার জন্য। হাস্যকর কিন্তু ভয়ঙ্কর বটে। রিপোর্টের ভেতরেও যে ফাঁক ফোকর রয়েছে তা লুকোনো যায়নি। উদাহরণ দিতে পারি। উদাহরণ হচ্ছে ঢাকার হাসপাতালগুলোতে 264টি লাশ এসেছে, যার মধ্যে 91টি সরাসরি আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে বিনা পোস্টমর্টেমে। রায়ের বাজার এবং জুরাইন কবরস্থানে অজ্ঞাত 120টি দেহ সমাহিত করা হয়েছে, কিন্তু সরকার বলছে অনেক নামের পুনরাবৃত্তি, অনেক মৃতদের পরিচয় মিলছেই না। এমন পরিস্থিতিতে জাতিসংঘের 500 অতিরিক্ত নিহতের হিসেব আসলে কোথা থেকে এলো? এই প্রশ্নের উত্তর জাতিসংঘ দিচ্ছে না, জাতিসংঘ দেবে না। টাইমস অফ বাংলাদেশ পত্রিকা জাতিসংঘের ঢাকার রেসিডেন্ট কোঅর্ডিনেটর গুইন লুইসের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু কোনো উত্তর মেলেনি। একমাত্র ব্যাখ্যা, তারা নিজেরাই জানে তাদের তথ্য কতটা দুর্বল, অথবা আরো খারাপ, তারা জানে কিন্তু রাজনৈতিক কারণে সেই ভুল তথ্য সংশোধন করছে না। জাতিসংঘ শেখ হাসিনার ফাঁসি চাইছে তাহলে? এখন একটু ভাবুন তাহলে, এই সার্বভৌম দেশের অভ্যন্তরীণ সহিংসতা নিয়ে বিদেশি সংস্থা এমন রিপোর্ট প্রকাশ করে যেটি সরাসরি আদালতের রায় এবং মানুষের প্রাণ নিয়ে খেলা করে। এটা শুধু অন্যায় নয়, অন্যায্য নয়, বিপজ্জনকও। কারণ এর মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাগুলো রাজনীতির খেলায় নেমেছে। একটি পক্ষের হাতে বৈধতা তুলে দিতে তারা অন্য পক্ষকে দোষী বানাচ্ছে। আর এইভাবেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রভাবিত করা হচ্ছে যেন শেখ হাসিনা এবং তার সরকারি কর্মকর্তাদের মৃত্যুদণ্ড তথা ফাঁসি নিশ্চিত হয়। যদি জাতিসংঘ সত্যি নিরপেক্ষ হতো, তারা প্রথমেই জবাব দিত এই 500 জনের লাশ কোথায়? কোথায় সেই কবর? কোথায় পরিবার? কোথায় মামলা? বাস্তবতা হচ্ছে সেই 500 জন আদৌ ছিল কিনা তার কোনো প্রমাণ নেই, কিন্তু সংখ্যাটা দরকার ছিল রাজনৈতিক প্রতিশোধের জন্য, আন্তর্জাতিক প্রচারণার জন্য, আর একটি নতুন সরকারের বৈধতা জোগাতে, ইউনূস সরকারের বৈধতা জোগাতে।
জাতিসংঘ হয়তো ভাবে তাদের রিপোর্ট দিয়ে ইতিহাস লেখা যায়, কিন্তু ইতিহাস একসময় নিজে সত্য বলে দেয়। এই মিথ্যা সংখ্যা, এই ফাঁসির তৃষ্ণা আর এই বিদেশি নির্দেশনার রাজনীতি সব মিলিয়ে তারা শুধু বাংলাদেশের নয়, নিজেদের বিশ্বাসযোগ্যতাকেও ধ্বংস করছে। কিভাবে একটা সংস্থা যে ন্যায়ের কথা বলে সেই আবার অন্যের হয়ে ফাঁসির ফরমায়েশি রায় দেয় বা তথ্য দেয় বা রিপোর্ট দেয়। মান্যবর জাতিসংঘ, এই 500 জনের ব্যাপারে আপনি কি বলবেন? উত্তর যদি না থাকে তাহলে স্বীকার করুন এই রিপোর্ট মিথ্যা, আর যদি উত্তর থাকে তাহলে সেই লাশগুলো দেখান, কারণ মিথ্যার উপর দাঁড়িয়ে কোনো ন্যায় প্রতিষ্ঠা হয় না, কোনো দেশের ভবিষ্যৎ গড়ে তোলা যায় না। বাংলাদেশের ভবিষ্যৎ আপনারা নষ্ট করে দিচ্ছেন। জাতিসংঘ রিপোর্টের সবচেয়ে বড় ভুলটি এখানে ধরালেও এই রিপোর্টটি নিয়ে বিস্তারিত কথা বলা দরকার। আজকেই আরেকটু পরে জাতিসংঘ রিপোর্টের আদ্যপান্ত ব্যবচ্ছেদ নিয়ে আসব, আপনাদের দেখার আমন্ত্রণ রইল। জাতিসংঘ এই মিথ্যা রিপোর্ট কেন দিল, এই ভিডিও নিয়ে আসছি কিছুক্ষণ পরেই। জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হয়ে গেল গতকালকে, এবং এই উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঞ্চ তৈরি হলো, অতিথিদের চেয়ার দেওয়া হলো এবং বাইরে আন্দোলনরত অবস্থায় ছিল জুলাই যোদ্ধারা। কিন্তু হঠাৎ করে জুলাই যোদ্ধারা দেওয়াল টপকে সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়লো এবং চেয়ার টেয়ার ভাঙচুর করলো। তারপরে পুলিশ আসলো, পুলিশ এসে, সেনাবাহিনী এসে তাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করে, লাঠি চার্জ করে তাদেরকে বিতাড়িত করলো। এবং তারপর এই জুলাই যোদ্ধারা তারা পুলিশকে আক্রমণ করলো, পুলিশের গাড়ি ভাঙচুর করলো, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলো, তাঁবুতে আগুন লাগিয়ে দিল, যেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা তো অবশ্যই সত্য, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এ পর্যন্ত জুলাই যোদ্ধাদের আসতে হলো কেন? আজকে আমি আলোচনা করব যে আজকে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অবশ্যই বিএনপি জামাত সহ অনেক দলই স্বাক্ষর করেছে, কিন্তু এনসিপি সহ কয়েকটা বাম দল স্বাক্ষর করেনি। কিন্তু যেই সমস্যাটা তৈরি হলো, এর জন্য দায়ী কে? বিএনপি নাকি এনসিপি নাকি জামাত নাকি জুলাই যোদ্ধারা? আমি আমার এই ভিডিওতে আজকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং দর্শক আপনাদের মতামত চাই। তবে শর্ত একটাই, পুরো ভিডিও দেখে মতামত দিবেন। পুরো ভিডিও দেখে মতামত না দিলে কিন্তু আমি মনে কষ্ট পাবো। এখন দেখেন, এই জুলাই যোদ্ধারা তারা যে সরকারি সম্পদ নষ্ট করেছে, বিশৃঙ্খলা করেছে, অবশ্যই নিন্দা জানাই। এবং পাশাপাশি যেই জুলাই যোদ্ধাদের কারণে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই জুলাই যোদ্ধাদের উপর আজকে যেই পুলিশি আক্রমণ, তারও তীব্র নিন্দা জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তারা এই পর্যন্ত আসতে বাধ্য হলো? ঐক্যমত্য কমিশন, আলী রিয়াজ, এই আলী রিয়াজ গত 1 বছর ধরে দফায় দফায় মিটিং করতেছে বিভিন্ন দলের সঙ্গে, কার কি অভিমত, কার কি মতামত, এইসব করতেছে। কি করলেন তিনি? জুলাই সনদ কাদের জন্য? জুলাই সনদ হচ্ছে জুলাই যোদ্ধাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার। সেই জুলাই যোদ্ধাদের মতামত সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে, তাদেরকে ডাকাও হয়নি। দর্শক, কয়েকদিন আগে নাহিদ ইসলাম বলেছিল উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন। এই নাহিদ তো নিজে উপদেষ্টা ছিলেন, কাজে সেই নাহিদ যখন বলতেছেন যে এই সরকারি উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে, তখন অবশ্যই তিনি তথ্য জেনেই বলতেছেন। হ্যাঁ দর্শক, এই উপদেষ্টারা, এই ঐক্যমত্য কমিশন, তারা আসলে জুলাইতে কি আসলো কি গেল এতে কিচ্ছু আসে যায় না। তারা ওই বিএনপি এবং জামাত এদেরকেই খুশি করার চেষ্টায় লিপ্ত। এখন আর এনসিপি কে বলে না, আরে বাবা এনসিপি শাপলা মার্কা চায়, এটা কি এমন একেবারে বিশাল কিছু যে দেওয়া যাবে না? শাপলাই তো দিয়ে দেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এনসিপি কে এই শাপলা প্রতীক পাওয়ার ব্যাপারে কোনো সহযোগিতা করা হচ্ছে না। শাপলা একটা প্রতীক, তারা চায়, এটা দেয় না। অথচ তাদের নেতৃত্বে আমরা নতুন দেশ পেয়েছি, নতুন দেশ বাংলাদেশ, আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। কিন্তু এই আলী রিয়াজরা, তারা ওই বিএনপি এবং জামাত, এরা কি বলে এদেরকেই খুশি করার চেষ্টা লিপ্ত। দেখেন, জুলাই যোদ্ধারা সংসদের বাইরে আন্দোলন করতেছে, স্লোগান দিতেছে, সরকারের কোনো খবর নাই। এবং তারা কিন্তু এরা আন্দোলন করেছে, কোনো খবর নাই। এই জুলাই যোদ্ধারা কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, প্রায় 20,000-এর মতো। সবাই যদিও আসেনি, এবং সমস্ত বাংলাদেশেই কিন্তু আছে, শুধু ঢাকার যারা আছে তারা এসেছে। এদের 3টা দাবি ছিল রে ভাই, মাত্র 3টা দাবি। 3টা দাবি হচ্ছে, জুলাই সনদ সংশোধন করতে হবে, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে। এগুলো কি অন্যায় দাবি বলেন তো আমাকে? এই দাবিগুলো কেন দিনের পর দিন মানা হলো না? তারপর যখন দেওয়াল টপকে ভিতরে ঢুকে চেয়ারে বসে পড়লো, তখন আলী রিয়াজ বাইরে এসে বলল ক্ষমা চাই, আমি এখনই সংশোধন করতেছি। তাহলে এই 1 বছরের বেশি সময় ধরে আপনি কি কাজ করলেন যে এখন আপনি যখন চাপে পড়লেন তখন আপনি বলতেছেন সংশোধন করব, যখন কিনা আর 1-2 ঘন্টা পরেই এই জুলাই সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো? এতদিন কি করলেন? এতদিন শুধু বিএনপি এবং জামাত যাতে তা করেছে, কারণ এরা মনে করে বিএনপি বড় দল, জামাতও মোটামুটি বড় দল, কাজেই এরাই একমাত্র এই আলী রিয়াজদেরকে রক্ষা করতে পারবে। এনসিপি গুলো বলার টাইম নেই, এবং জুলাই যোদ্ধাদের তো কথা ভাবেই না। না হলে এতদিন ধরে এই যোদ্ধারা স্বীকৃতি চাইলো। আরে ভাই, স্বীকৃতি তো শেখ হাসিনা যদি 2 লক্ষ 2.5 লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে প্রতি মাসে মাসে 20,000 টাকা করে মুক্তিযোদ্ধা ভাতা দিতে পারে, তাহলে এই সামান্য 20,000 জুলাই যোদ্ধা কেন ভাতা পাবে না? আরে 20,000 করেই দেন, রাষ্ট্রীয় টাকা রে ভাই, যাদের জন্য আমরা স্বৈরাচার মুক্ত হলাম। এবং এই জুলাই অভ্যুত্থানকে
সংবিধানে স্থান দিলে সমস্যাটা কি? বিএনপির সমস্যা কি বলেন আপনি? এখন বিএনপি বলতেছে আমরা জুলাই সনদের সব বিষয়ে একমত না, আমরা নোট অফ ডিসেন্ট দিলাম, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই জুলাই সনদটা সংবিধানে স্থান দিলে ক্ষতি কি? আমি তো বিএনপির তৃণমূলের বড়দের সঙ্গে আলাপ করেছি, তাদের তো কোনো সমস্যা নেই, তারা বলতেছে হ্যাঁ দিক, কারণ এই জুলাইয়ের কারণে কিন্তু আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। এখন বিএনপি বলতেছে যে আচ্ছা সবাই এটা সবার ম্যানিফেস্টোতে দিক, তাহলে জনগণ যাকে ভোট দিবে, ভাই সবকিছু জনগণের ভোটে হয় না। যদি সব দল ঐক্যমত্য হয়, এটাও এক ধরনের জনমত স্বীকৃতি। তারপরেও এনসিপি বলেছে যে আচ্ছা তাহলে গণভোট হোক। তাহলে আপনারা যেহেতু বলেছেন যে নির্বাচনী ম্যানিফেস্টো আকার ভোট হতে, এটা না করে আমরা গণভোট করি। এই গণভোটে নোট অফ ডিসেন্ট সহ আপনারা প্রচারণা করবেন, আমরাও প্রচারণা করব। এই গণভোটে যদি জনগণ তাদের ভোটে এই জুলাইকে স্বীকৃতি দেয়, তাহলে আর কোনো নোট অফ ডিসেন্ট কার্যকর হবে না, কারণ গণরায় বড় রায়। বিএনপি মেনে নিয়েছে, কিন্তু বিএনপি চায় যেদিন সাধারণ নির্বাচন হবে ওই দিনই গণভোট হবে, এতে সরকারের খরচ কমবে। এটা বিএনপি যুক্তি ঠিক আছে, কিন্তু জামাত আর এনসিপি চায় না গণভোটটা আগে হবে, নির্বাচন পরে হবে। এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু আছে। তারপরে মনে করি যে বিএনপির বড় দল হিসাবে আরো স্যাক্রিফাইস করা উচিত। বিশেষ করে গণভোট প্রয়োজন নাই, যদি বিএনপি একবার কথা দেয় যে আমরা এই জুলাই ঘোষণাপত্রের প্রত্যেকটি দাবি মেনে নিলাম এবং আমরা যদি ক্ষমতা যাই তাহলে আমরা প্রথম সংসদেই বিল এনে এটাকে সংবিধানের আওতাভুক্ত করব, বাস শেষ। এবং আমি মনে করি এই জুলাই ঘোষণাপত্রে এনসিপি যে দাবি বা জুলাই যোদ্ধাদের যে দাবি, এগুলো কিন্তু অন্যায় দাবি না। আচ্ছা এনসিপির দাবি কি আমি একটু বলি। এনসিপির দাবি হচ্ছে জুলাই সনদের অঙ্গীকারনামায় বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ থাকতে হবে, অর্থাৎ কিভাবে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিভাবে আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করবেন, এর উল্লেখ এই সনদে থাকতে হবে। কারণ জাতীয় ঐক্যমত্য কমিশন এ ব্যাপারে এর আগে ঐক্যমত্য হয়েছিল। তো এনসিপির দাবিটা মেনে নিতে সমস্যা কোথায়? কোথায় সমস্যা ভাই বলেন তো? আচ্ছা যদি এই জুলাই সনদ নিয়ে সকল রাজনৈতিক দল একমত না হয়, তাহলে কি ডক্টর ইউনূস তার নির্বাহী ক্ষমতা বলে এটা পাশ করতে পারতেন না? পারতেন। এখন তো বলবেন যে আচ্ছা আমরা পাশ করে সমস্যা কি, পরবর্তী সরকার তো আবার বাদ দিবে, পরবর্তী সরকার বাদ দিলে তখন আন্দোলন হবে। কিন্তু এখন তো আপনি আপনার নির্বাহী ক্ষমতা বলে এই জুলাই সনদকে একটা আইনি প্রক্রিয়া একটা রূপ দিতে পারতেন, পারতেন না? পারতেন তো, সেটাও আপনি করলেন না। আপনি শুধু বিএনপি কি বলে, জামাত কি বলে, তারপরে এনসিপি কি বলে, এগুলোর একটার পর একটা করে কালক্ষেপণ করলেন। আবার এই ঐক্যমত্য কমিশনের মেয়াদ নাকি মানে এই মাসের একদম শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। মানে জনগণের টাকার কি নিদারুণ অপচয় এই আলী রিয়াজরা করতেছেন। আলী রিয়াজ এবং সরকার বারবার বলল যে এই জুলাই ঘোষণাপত্র নাকি সংশোধনের কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। অথচ আজকে যখন জুলাই যোদ্ধারা দেওয়াল টপকে ভিতরে এসে পড়লো, তখনই সুর পাল্টে গেল, বলে ক্ষমা চাই ক্ষমা চাই, এখনই সংশোধন করতেছি। কিভাবে এটা হলো? আহত জুলাই যোদ্ধারা তারা বলেছিল যে আমরা মাসিক ভাতা, চিকিৎসা, আইনি সুরক্ষা এবং নিরাপত্তা এগুলো চাই। এগুলো কি জটিল কিছু? এগুলো তো ন্যায়সঙ্গত দাবি। সঙ্গে সঙ্গে আলী রিয়াজ এই ঘোষণাপত্রের 5 নম্বর ধারা সংশোধন করলেন, আবার হাত জোর করে ক্ষমাও চাইলেন। মান সম্মান টাকা গেল। তারপর দেখলাম এদেরকে পুলিশ পিটিয়ে বার করে দিল। একটা ছেলে, তার একটা হাত নাই, ওই হাতটা কাঠের হাত ছিল, পুলিশের মারের চোটে ওই হাতটাও মাটিতে পড়ে গেল। ছেলেটার নাম আতিক। 1 বছর আগে হাসিনার পতনের পর আতিক বলেছিল যে জুলাই অভ্যুত্থানে আমার একটা হাত চলে গিয়েছে, যদি প্রয়োজন হয় আমার বাকি হাতটাও দিয়ে দেব, তবু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। কিন্তু আফসোস সেই আরেকটা হাতেও পুলিশ মেরেছে, তবে সেটা হাসিনার পুলিশ না, ইউনূসের পুলিশ। এটা অবশ্যই নিন্দনীয়। এবং আজকে এই জুলাই যোদ্ধারা যে পুলিশকে মেরেছে এটারও নিন্দা জানাই, কারণ এই পুলিশ কিন্তু হাসিনার পুলিশ না। আমরা পুলিশ ছাড়া চলতে পারবো না, আমাদের পুলিশ দরকার। পুলিশ আমাদেরই সন্তান, আমাদেরই ভাই। পুলিশের উপর হামলা করা যাবে না। আজকে জুলাই যোদ্ধারা তারাও খুব বাড়াবাড়ি করে ফেলেছে। তবে এটাও সত্য যে বাড়াবাড়ি না করলে আলী রিয়াজ ক্ষমা চেয়ে ইমিডিয়েটলি ওই 5 নম্বর ধারা সংশোধন করতো না। এটাই হচ্ছে এই সরকারের সমস্যা। এই সরকার আসলে এই জুলাইকে মনে ধারণ করে না। তাদের মনে একটি অবস্থা যে ক্ষমতা শেষ হওয়ার বাকি আর মাত্র 5-6 মাস, এখন সেফ এক্সিট দরকার। আবার উপদেষ্টাদের ভিতরে অনেকে আছে, তারা ইউনূস সামনে বলে হ্যাঁ সমস্যা নেই, সমস্যা নেই, সামনে তো নির্বাচন আমরা আয়োজন করব, ফেব্রুয়ারি 1ম সপ্তাহে নির্বাচন হবে, কোনো সমস্যা নেই। কিন্তু গোপনে গোপনে তারা তাদের যে ডিপ যে লোকজন আছে ওদের সঙ্গে পরামর্শ করে কিভাবে নির্বাচন পেছানো যায়। এই উপদেষ্টাদের মধ্যে, আমাদের মধ্যে কিছু এরকম লোক আছে যারা চায় নির্বাচনটা না হোক, কারণ তারা ক্ষমতা স্বাদ পেয়ে গেছে। এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূস দুজন যেহেতু চায় যে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, তারা প্রকাশ্যে কিছু বলতে পারতেছে না, কিন্তু মনে মনে চায় যাতে নির্বাচনটা না হয়। দর্শক, অনেক আশা নিয়ে আমরা ডক্টর ইউনূসকে বসিয়েছিলাম, কিন্তু তিনি এই জুলাই বিপ্লবের যে পরিপূর্ণ রূপ এটা ধারণ করতে, জাতিকে উপহার দিতে, এই জুলাই সনদকে একটা আইনি কাঠামোতে পরিণত করতে, স্বীকৃতি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই যে ইউনূসের যে ব্যর্থতা, এর জন্য কিন্তু ইউনূস একা দায়ী না। এই জন্য যেমন ইউনূস দায়ী, তার উপদেষ্টারা দায়ী, আমলারা দায়ী, বিএনপি দায়ী, জামাত দায়ী এবং এনসিপি অনেক ক্ষেত্রে দায়ী। সুতরাং আমি মনে করি যে এই সরকারকে আর সময় দেওয়া উচিত না। আমি এনসিপি কে বলবো, জুলাই যোদ্ধাদের বলবো,
আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, আমি জানি যে আপনাদের প্রতি অন্যায় করা হয়েছে এবং এই সরকার পরিপূর্ণভাবে জুলাই সনদ বাস্তবায়নও করবে না এবং এই জুলাই সনদের আইনে স্বীকৃত দেবে না, এটা সংবিধান অন্তর্ভুক্ত করবে না। এবং বিএনপি ক্ষমতা এলে বা জামাত ক্ষমতা এলে এই জুলাই সনদকে সংবিধান স্থান দেয় কিনা সেটাও অনিশ্চিত, দিবে না বলেই বিশ্বাস। তারপরেও ভাই আপনার উচিত ছিল যে যাওয়া, অ্যাটলিস্ট গিয়ে একটা সাইন করা। কারণ আমরা যদি মিলেমিশে না থাকি তাহলে সনদ দিয়ে কি হবে ভাই? এই যে বিয়ে হয় না, বিয়ের কামিন নামে লেখা থাকে এত টাকা দেন মোহরে বিয়ে হলো, সারা জীবন একসঙ্গে থাকবেন, তা কি হয় না? যদি শান্তি না থাকে, সমঝোতা না থাকে, দলগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস না থাকে, তাহলে সনদ দিয়ে কি হবে, তাই না? এই জন্যই বলি যে আপনারা অনেক ট্রাই করেছেন, আপনারা অনেক আশা নিয়ে ডক্টর ইউনূসকে বসিয়েছেন, কিন্তু তিনি আপনাদেরকে এই একটি জুলাই সনদ উপহার দিতে ব্যর্থ হয়েছেন। যেটা দিয়েছেন সেটা হচ্ছে জুলাই সনদ নামে একটা প্রহসন। কাজেই আমরা শেষ পর্যন্ত আমরা আসলে এই গণতান্ত্রিক ধারাতে আসলে ফিরে যাই। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই দলের কাছে আমরা প্রয়োজনে আবার জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য আন্দোলন করব এবং সংবিধানের স্থান দেওয়ার জন্য আন্দোলন করবো। জনগণ জামাতকে ভোট দেয় বা বিএনপিকে ভোট দেয়, যেই ক্ষমতায় আসুক, সেই সরকারের কাছে আমরা তীব্র দাবি তুলবো, আন্দোলন করব, যাতে এই জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া হয় এবং এটি সংবিধানের স্থান দেওয়া হয়, এবং যাতে এই জুলাই সনদ নিয়ে এবং এর বৈধতা নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে না পারে। এটাই হবে আমাদের দাবি। কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধ যদি সবকিছুর ঊর্ধ্বে থাকে, তাহলে আমরা যেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এটাকেও আমাদের সব প্রশ্নের ঊর্ধ্বে স্থান দিতে হবে। এবং যদি কেউ তার বিরোধিতা করে, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, সেই হচ্ছে এই দেশের গণশত্রু। মনে রাখবেন, এই বাংলার মানুষ শেখ হাসিনা সরকারের পুনরাবৃত্তি আর দেখতে চায় না, এবং শেখ হাসিনার প্রভু ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে আর চায় না। বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা বিসর্জন দিতে চায় না। সেই কারণেই প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত পুরনো বন্দোবস্তর বদলে নতুন সম্ভাবনা গ্রহণ করা এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনই পারে সেই সম্ভাবনা সৃষ্টি করতে। এর কোনো বিকল্প নাই। আসুন ফেব্রুয়ারির প্রথমার্ধে সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে সেই নির্বাচনকে সফল করতে আমরা সরকারকে সহযোগিতা